হ্যালো বন্ধুরা, নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের লাভ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। লোকটা ঢোক গিলল ত্রাসে, ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করলো ইমদাদের অভিব্যক্তি। শঙ্কায় দুরু দুরু কাঁপছে বুক। এই বুঝি ইমদাদ রামদা উঠিয়ে এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে দেয় তার। কিন্তু লোকটাকে অবাক করে দিয়ে তিতিরের বাবা হাসলেন। এক পেশে হাসিতে লাল দাঁতগুলো দৃশ্যমান হলো মারির। ডান চোখটা কাঁপলো অল্প। হিস হিসিয়ে বললেন, আমার লগে দুইবার বেইমানি করলাম মাজান, কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। ছুটে আসা লোকটার লোম দাঁড়িয়ে গেল শরীরের। বিচার তো দিল আরাফ আর তিতিরের নামে, মাঝখান দিয়ে সে নিজে না ফেসে যায়। হুট করে উঠে দাঁড়ালেন ইমদাদ। এক হাতে পরনের সাদা লুঙ্গিটার এক কোণা উঁচালেন। হাঁক দিলেন তার পোষা গুন্ডাগুলোকে, ওই তোরা আমার জিপটা বাইর কর। সামনে থাকা লোকটা মিনমিন করে উঠল তখন, বস, অগরে তো ধরতে পারবেন না, এখন ওরা তো চলে গেছে। ইমদাদ ঝুঁকে এলো লোকটার মুখোমুখি। হেসে হেসেই জিজ্ঞেস করলেন, তোরে কেডাই কইলো আমি আম্মাজানের আনতে যাইতেছি? তাইলে কই যাইতেছেন বস? সোজা হয়ে দাঁড়ালেন ইমদাদ। হাতের রামদাটা উঠাতেই দু কদম পিছিয়ে গেল সেই লোক। খড়খড়ে গলাটা ভিজিয়ে দোয়া দুরুদ পড়ে নিল শেষবারের মতন। কর্ণকুহরে পৌঁছলো শির দ্বারায় হিমস্রোত বইয়ে দেওয়া কণ্ঠস্বর। ওই এমপি বেশি উঠতাছে, ওর পাংখাগুলো কাটবার যাইতেছি, গোড়া থাইক্কা। সেই ভীষণ ঝড়ের রাতে আরাফের হাতের আঁচলে স্থান পেল তিতিরের নরম গাল দুটো। বন্ধ চোখে শুধু অনুভব একজোড়া ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে কপালে। বুকের ভিতর দামামা বাজাচ্ছে উৎকণ্ঠা। কানে এলো এক মন্থর স্বর, বউ পাখি, তুমি কি জানো তুমি ভয়াবহ সুন্দর, অনেকটা আমার পড়া সবচেয়ে পছন্দের উপন্যাস শেষ পাতার মতো। ভারী বাতাসের শব্দে মিশে গেল সেই অনুরণন। তিতির ঠিক শুনতে পেল না ভালো করে। অগত্যা একরাশ বিরক্তি কপালে নিয়ে খেকিয়ে উঠল। কি বললেন? শুনতে পাইনি তো, আরেকবার বলুন। আরাফের প্রেমের নৌকার ভরাডুবি ঘটে গেল নিমিষেই। তীর হারানো চোখ দুটো সচেতন হলো। ফিনফিনে ওই ওষ্ঠ যুগলে একটা গাঢ় চুমু খাওয়ার ইচ্ছেটাকে গলা টিপে বলল, বলেছি চোখে তো মনে হয় সত্যি হাতি গোহরা ঢুকে গিয়েছে তোমার। জাল নিয়ে নামতে হবে ধরার জন্য। আমি নামি, অন্য কেউ নামলে তো আবার ভরসা নেই। যদি আর উঠতে না চায়। আপনি কিন্তু অনেক রোমান্টিক, তাই তো? জেনেটিক্যালি পেয়েছি জানেমান। আমার দাদার দাদা, তার পরের দাদা, তারও পরের দাদা, সবাই কিন্তু হেব্বি রোমান্টিক ছিল। ঘরে ঢুকলে বাচ্চা কাচ্চার যন্ত্রণায় পথ খুঁজে পাওয়া যাইত না, জানো? আরাফের কণ্ঠ শৃঙ্গে। দু একটা শুকনো পাতা ঝোড়ো হাওয়ায় উড়ে এসে ভিড়ছে পিঠের ওপর। চুলগুলো বিয়ে হিসাবেই স্বাধীন আজ। আর চোখ দুটো কথার প্যাচে ফেলে নির্বিঘ্নে দেখে যাচ্ছে তার লাজবন্দিকে। তবে লাজ নয়, বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে তিতির। আপনি প্লিজ এসব উল্টাপাল্টা না বকে দেখবেন আমার চোখে কি পড়েছে। হ্যাঁ দেখছি তো, দাঁড়াও একটু ফু দিয়ে দেখি ঠিক হয় কিনা। শুধু ফু কিন্তু, বেশি কিছু করলে এমন দেব না পরদাদার নাম ভুলে যাবেন। আরাফ নিঃশব্দে হাসলো তার ডান পিঠে বউয়ের কথায়। হুমকিটুকু পাত্তা না দিয়ে মুখ বাড়ালো। আলগোছে আঁকড়ে ধরলো তুলতুলে গাল দুটো। বুকের ভিতর চলা ঝড়টা যেন শুরু হলো তখনই। আগাম কোনো সতর্ক সংকেত ছাড়াই টুক করে ঠোঁট ছুঁয়ে দিল ডান চোখের উপর। ভেজা স্পর্শে শিউরে উঠল তিতির। হাত দুটো উঠে এসে খামচে ধরল আরাফের আঙুলগুলো। তীর তীর করে কাঁপার ঠোঁটটা আউড়ে গেল ধরা গলায়। আপনি কিন্তু চিটিং করছেন, চিটিংবাজ কোথাকার। আরাফ হাসল, যে শব্দহীন হাসি চোখে না দেখলেও বুঝে ফেলল তিতির। ফের বলে উঠল, আমি চোখ খুলতে পারছি না দেখে আপনি ইচ্ছে করে করেছেন এমন, তাই না? যাতে আমি পালাতে না পারি। ওষ্ঠপুট প্রসারিত হলো আরাফের।
মুখ তুলে সামনাসামনি হতেই দেখলো লাল টমেটো তিতিরকে। কুণ্ঠায় জর্জরিত গতর, শ্বাসের গতি বেড়েছে, সেই সাথে বেড়েছে লজ্জা। তোমাকে পালাতে দিলে তো তুমি পালাবে। এখন চোখ ছুঁয়েছি, খুব তাড়াতাড়ি ঠোঁট ছোপো। তার আগে পালানোর কথা ভাবলে বেঁধে নিয়ে আসবো নিজের কাছে। তিতির ঠোঁট টিপে দাঁড়িয়ে, বন্ধ চোখে শরীরখানা কাঁপল। ভয়তে না, আক্রোশে। আরাফের কিসের এত অধিকার বোধ ওর উপর? এত তুচ্ছ তাচ্ছিল্যের পরও কিসের ভালোবাসা? মিনিট খানিকের জন্য আদরের জোয়ারে গা ভাসালেও মস্তিষ্ক সজাগ হলো মুহূর্তেই। বেঁধে নিয়ে আসবেন মানে মগের মূল্যক নাকি? আরাফ শুনল না সেটুকু। মেয়েটার অভিমানী স্বরে নিতান্ত অনীহা দেখিয়ে সামনে এগোলো সে। জুতোর নিচটা মচমচ করে উঠল শুকনো ডালে পাড়া পড়তেই। ঠান্ডা বাতাসে ছুঁয়ে টুয়ে গেল শুভ্র পুরুষটার সাদা পাঞ্জাবি। তিতির ভরকালো। একে তো চোখের সামনে অন্ধকার, তার উপর ফেলে টেলে চলে যাচ্ছে নাকি উজবুকটা। গলা চড়িয়ে শুধল, আরে আপনি কি আমাকে একা ফেলে চলে যাচ্ছেন? ভালো হবে না কিন্তু বলে দিলাম। ধুর, চোখের ভিতর বালু ঢোকার আর সময় পেল না। উত্তর এলো না। বুঝলো আরাফ নেই আশেপাশে। ঢোক গিলল তিতির। ভীষণ ডাকাবুকো মেয়েটারও ভয় হলো। এই ঝড়ের রাতে মাঝ ব্রিজের ওপর একা দাঁড়িয়ে থাকার ভয়। মিনিট খানেক পার হলো। শেষমেশ নিজেই ঠিক করলো দাঁড়িয়ে থাকবে না ও আর। আপাতত ফিরে যাওয়া নিয়ে কথা। কোনো রকমে চোখটা খুলতে পারলেই হলো। তারপর আরেকবার ওই উজবুকটা আসুক সামনে। কে কাকে বেঁধে রাখে তিতিরও দেখিয়ে দেবে। নিষ্পিস করছে হাত দুটো, চোখটা চুলকোচ্ছে খুব, কিন্তু চোখ অবধি হাত ওঠানোর আগেই থামতে হলো ওকে। একটা লোহার মতো শক্ত হাতের থাবায় মিয়ে গেল ওর প্রচেষ্টা। শুনল উদ্বিগ্ন এক কণ্ঠস্বর, হাত দিচ্ছিলে কেন চোখে? লাল হয়ে যেত তো জায়গাটা। তিতির নিশ্চুপ, অভিমান গেড়ে বসেছে গলায়। শব্দ আসছে না সেখান থেকে। ফের শুনল আরাফের ব্যস্ত স্বর, এদিকে এসো আমার সাথে। তিতির চাইল না আরাফের সাথে যেতে, একটু পর পর ফেলে রেখে চলে যায়। আর এখন দরদ দেখাচ্ছে ওকে? চাই না কোনো দরদ, কিন্তু পা জোড়া কথা শুনলে তো। তারা নির্দ্বিধায় অনুযাত্রিক হয়ে পিছু নিল মানুষটার। ছোট্টখাট্ট হাত দুটো স্থান পেল খসখসে হাতের তালুতে। থমথমে স্বরে শুধল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আর কেনই বা নিয়ে যাচ্ছেন? চলতে চলতেই আর চোখে তাকালো আরাফ। পরখ করে নিল তিতিরকে। স্বাভাবিকভাবেই বলল, ব্রিজের উপর রোম্যান্স করলে যদি কেউ দেখে ফেলে, আমাদের সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেয়, তাই আপাতত একটা সেফ প্লেসে যাচ্ছে। এখন চলো তো বউ। কেন? এমপি আরাফ চৌধুরী ভাইরাল হতে ভয় পাচ্ছে নাকি মন্ত্রিত্ব হারানোর? খোঁচা খেয়ে অধর পাশ বাঁকলো মানুষটার। বউয়ের রাগটুকু ধরতে সময় লাগলো না ওর। ফিচেল হেসে বলল, শোনো, ডিপজল শ্বশুরের একমাত্র মেয়ে, মন্ত্রিত্ব হারানোর ভয় আমার মেয়ে। নেহাত তোমার সাথে খোলা আকাশের সাথে রোম্যান্সটা ঠিক পোষাচ্ছিল না, তাই জায়গাটা চেঞ্জ করেছি, বুঝেছ? না আরো ডিটেলস বলতে হবে? না, সেসব না বুঝলেও যা বুঝলো তাতে কোনোভাবেই এই লোককে তিতির হারাতে পারবে না। কথার প্যাঁচে ফেলে তো আরও না। অগত্যা হাল ছেড়ে দিল তিতির। সবচেয়ে অপছন্দের মানুষটার হাতে হাত রেখে হাঁটলো অন্ধের মতো। শুকনো ডাল পাতার উপর দিয়ে ধূপধাপ পা ফেললো দুজনে। ততক্ষণে বাতাস থেমে শুরু হয়েছে আকাশ ভেঙে বৃষ্টি। ভারী বর্ষণে ভিজে একাকার দুটো মানুষ। এক হাতে তিতিরকে ধরে রেখে অন্য হাতে মুখ মুছল আরাফ। ভেজা চুলগুলো আঙুলের ফাঁকে ফেলে পিছনে ঠেললো, বাড়ালো হাঁটার গতি। এতক্ষণে চোখ মেলল কিশোরী। বৃষ্টির পানিতে চোখের বালি সরে গেছে, স্পষ্ট হয়েছে সামনেটা। তবুও হাত ছাড়ল না আরাফের। কোনো এক অদ্ভুত কারণে এবারেও হেরে গেল তার ইগো। তবে বেশি দূর হাঁটতে হলো না বোধহয় ওদের। মিনিট খানেক পরেই থামলো আরাফ। পিছন পিছন এসে থামলো তিতিরের পা জোড়াও। অবাক চোখ দুটো আবিষ্কার করলো একটা টিনের ছাপড়া দেওয়া ঘর। না চাইতেও যেন আনমনে বলে ফেললো, আমরা এখানে থাকবো রাতে? আরাফের চোখে মুখে ফুর্তি।
প্রচন্ড বৃষ্টির মধ্যেও হাসলো মানুষটা। শব্দহীন সেই হাসিতে তিতির নাক চোখ কুঁচকে ফেলার আগেই বলে উঠল, কেন থাকতে পারবে না? শোনো জানেমান, লাইফে সব কিছুরই এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন, কারণ জীবন কাকে কখন কোথায় দাঁড় করে সেটা তো বলা যায় না। তাই আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে থাকা স্বাস্থ্যের জন্য ভালো, আর মনের জন্য। তিতির ফ্যাল করে তাকিয়ে সম্মুখে। যেহেতু বোঝেনি আরাফ কি বলেছে, তাই উদাস উদাস স্বরে আওড়ালো পরপর, আপনি বড্ড কঠিন কথা বলেন। আমি কিন্তু রোমান্টিক কথাও বলতে পারি কেদ্রমা, বলবো নাকি? থাক, আমার কোনো ইচ্ছে নেই আপনার ওসব বাজে কথা শোনার। শিওর, ওসব শুনলে যদি আবার আমার বউ খালি গলায় বিষম খাই? দরকার নেই বাবা, থাক, আমরা নর্মাল কথাবার্তায় বলবো, ঠিক আছে না জানেমান? তিতির একরাশ বিরক্তি ঝেড়ে শ্বাস ফেলতেই ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। বয়সটা আন্দাজ করতে না পারলেও এর পরে কি হতে পারে সেটা যেন ঠিকই আন্দাজ করে ফেলল তিতির। আরাফের কানের কাছে এসে ফিসফিস করে বলল, শুনুন না, বলছিলাম কি, আমরা বাড়ি ফিরে যাই। যা ভেজার তো ভিজেই গেছি, এখানে আর থেকে কি করব বলুন? এখন কষ্ট করে হলেও এখানে রাতটা কাটাতে হবে বউ, তোমার বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি আমরা। তাতে কি, আপনার তো চুরি করা বাইক আছে। আমি তো আর গল্পের হিরো নই, তাই এই বৃষ্টির মধ্যে চুরি করা বাইক চালিয়ে বিশেষ সুবিধা করতে পারবো বলে মনে হয় না। তাই বলে এখানে থাকবো? এই মুহূর্তে বাড়ি ফিরে তোমার বাবার রান্দার নিচে স্বেচ্ছায় জীবন দেওয়ার চাইতে কিন্তু এখানে থাকা ঢের ভালো, ভেবে দেখো। এদিকে দুজনের ফিসফিস শুনে মহাবিরক্ত বয়স্কা খেকিয়ে বলে উঠলেন, এই তোমরা কেডা? এইখানে কি চাই? চমকে উঠল ওরা দুজনে। ঢোক গিলল তিতির। আরাফ আর্ত হেসে বলল, আসলে আমি আমার বউ ঘুরতে এসেছিলাম, বুঝতে পারিনি যে হঠাৎ করে এতটা বৃষ্টি নামবে, তাই আজ রাতটা কোনোভাবে আপনার এখানে যদি থাকতে দেওয়া যেত। বৃদ্ধা সন্দেহ নিয়ে চাইলো ওদের দিকে, ঠিক যেন বিশ্বাস করতে পারলো না আরাফের কথাগুলো। থরথুরা কণ্ঠেও ফুটে উঠল সেই অবিশ্বাসের টানা পড়েন। তোমরা যে স্বামী স্ত্রী, এটার প্রমাণ কি? তিতির ঠিক যেন এই ভয়টাই পাচ্ছিল। ভেজা পাঞ্জাবির হাতাটা দু আঙুল দিয়ে টানলো আরাফের। মানুষটা ফিরে যাইতেই মৃদু স্বরে বলল, এখনো সময় আছে, ফিরে যাই, চলুন। আদ্রজোড়া আরো একবার দুপাশে সরিয়ে ফেললো। গায়ে গতরে বলিষ্ঠ পুরুষটা তিতির সম্পূর্ণ উপেক্ষা করে সামনে চাইলো। পরপর চোখ নামিয়ে ভীষণ দুঃখ কণ্ঠে আওড়ালো, থামলো আরাফ। ঘাড় ঘুরিয়ে তাকালো বিস্ময়ে চোয়াল মাটিতে ঝুলতে থাকা তিতিরের দিকে। পরপর ফট করে বলে উঠল, গেদুর মা, একটু বমি করে দেখাও তো, নয়তো উনি বিশ্বাস করতে চাইছেন না যে আমরা বিবাহিত। অল্প বয়সের মেয়ে বিয়ে করে কি বিপদেই না পড়লাম। ছি। প্রকট চোখে চাইলো তিতে। বমি না করলেও কেসে উঠল সহসা। আরাফের মিথ্যেগুলো হজম করতে বেগ পেতে হলো ওকে। কান দুটো হ্যাং হয়ে গেল যেন কয়েক মুহূর্তের জন্য। মনে মনে সখানে গালাগালিতে আরাফের গোষ্ঠীর তুষ্টি করার আগে নরম স্বরে তাগাদা দিলেন বৃদ্ধা। বললেন, আহারে পুয়াতি বউ লইয়া বাইরে খাড়াইয়া আসো কে? এখনো ভেতরে আইও, ভেতরে আইও। ব্যবহারের এমন পরিবর্তনে তবদা খেয়ে গেল মেয়েটা। বৃদ্ধা ঘরের ভিতর ঢুকতেই আরাফ চাইল ওর দিকে। তীব্র ঠোঁট জোরে চাপা হাসি। এতক্ষণ চুপ করে থাকলেও এবারটাই ফুঁসে উঠল তিতির। নিজের দিকে তর্জনী ঘোরালো। ক্রুদ্ধ চাউনি তার, দাঁতে দাঁত পিষে দিশেহারা কণ্ঠে আওড়ালো, ছাগলের 3 নম্বর বাচ্চা, উজবুকের গড়ের উজবুক, আমি প্রেগনেন্ট। বৃষ্টি বাড়তেই কমলো দমকা হাওয়া। ধরণী তল সিক্ত হলো এক আকাশ ভাঙা বর্ষায়। সমীরণে মিশে গেল প্রলয় ঝড়ের তাণ্ডব। ভেজা পাঞ্জাবিতে টিনের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আরাফ। চওড়া পুরুষালী বুক, পিঠে লেপ্টে আছে শুভ্র সুতির কাপড়, বা হাতের অ্যানালগ ঘড়ির কাছে ফোটা ফোটা জলকণা। অন্য হাতে ফোন। তৈয়ব কল করেছিল একটু আগে। হুটহাট এত রাতে কোনো জরুরি কাজ না থাকলে তৈয়ব ওকে কল করার মানুষ নয়। আরাফের চিন্তা হলো,
শুভ্র ললাটপট কুঁচকে এলো আশঙ্কায়। ঠোঁটে ঠোঁট পিষে ডায়াল প্যাডে ঢুকবে তখনই বারান্দায় এসে দাঁড়ালো একজোড়া নগ্ন পা। পায়েলের রিমঝিম শব্দ শুনতেই থামলো আরাফ। জল জলে স্ক্রিনের আলো নিভিয়ে ঘুরে চাইলো পিছনে, আর তখনই যেন বিস্ময়ে ঠিকরে এলো সুগভীর চোখ জোড়া। সতর্ক চিত্ত খেই হারিয়ে অমূলক চেয়ে রইল সম্মুখে দাঁড়ানো রমণীর পানে। পরনে সুতির শাড়ি, যদিও মেরুন রংটা ফ্যাকাশে হয়ে গেছে, বহু বছরের পুরনো ভাবটা হুটোপুটি খাচ্ছে আঁচলের ভাঁজে। তবুও কি স্নিগ্ধ তিতির। কোমর অবধি ছড়ানো ভেজা চুল, জড়ানো শাড়ির পরতে পরতে কুণ্ঠা। লাফিয়ে বাড়ল আরাফের শ্বাসের গতি। মোহবিষ্টের ন্যায় গুলিয়ে ফেললো কথা। কোনো মতেই ঠোঁট নেড়ে শুধলো, তো তুমি হঠাৎ শাড়ি কোথায় পেলে? পায়ের পাতা হতে চোখ তুলল তিতির। ডাগর নয়নে বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল বিলম্বহীন, কেন, আপনিও পরবেন? বুড়িমা আমাকে এটা বের করে দিল, তো আপনি চাইলে আপনাকেও একটা দেওয়ার জন্য বলতে পারি, বলবো? থতমত খেলো আরাফ। এই শুরু হলো তার বউয়ের তেরা তেরা উত্তর। ব্যাপারটা সবে জমছিল, তার আগেই হাওয়া ছেড়ে দিল রোমান্টিক মুডটুকু। টিনের চালের ওপাশে চাইলেই দৃশ্যমান হয় মেঘে ঢাকা আকাশ। আরেক দফা বৃষ্টির বিশেষ প্রস্তুতি তুঙ্গে। সেদিকে চোখ ঘোরালো আরাফ, বলল, খোদা, আমার বউয়ের মুখে কি আমার নারী শাশুড়ির মধু ঢালতে ভুলে গিয়েছিল? এই এক সেকেন্ড, মুখে মধু ঢালতে ভুলে গেছিল মানে? আপনি কি বাই এনি চান্স আমাকে ইনিয়ে বিনিয়ে তেতো মুখো বললেন? তিতিরের তপ্ত স্বরে ঘুরে তাকালো আরাফ, বুকে দু হাত গুজে বলল, আগে না, তেতো মুখে হবে তবলার বউ। আমার বউয়ের মুখ তো উঠতে বসতে ডাবর হানি ঝরে। এখন আমি সেই হানি হাতে রাখবো না বাটিতে রাখবো সেটা নিয়ে মহা টেনশনে আছি। তুমি আমায় একটু বলে দাও তো বউ, কোথায় রাখবো? ব্রহ্মতালু অব্দি জ্বলে উঠল তিতিরের। তর্জনী তুলে হিসিয়ে বলল, এই শুনুন, আপনি যত বড় এমপি মিনিস্টার হন না কেন, আমাকে অপমান করলে কিন্তু আমি আপনাকে... বাক্যের শেষে দাড়ি পড়ার আগেই মুখের কথা টেনে নিল আরাফ। এগিয়ে এসে খপ করে ধরে ফেলল তিতিরের তুলে রাখা আঙুলটা। পরপর বলে উঠল, আমি বলছি কি করবে? এখন তো মিথ্যে মিথ্যে বাবা হয়েছে, তখন না হয় সত্যি সত্যি বাবা বানিয়ে দিও। অবিশ্বাসের তোপে খালি গলায় বিষম খেলো মেয়েটা। তিতিরকে কাছতে দেখেই ঠোঁট টিপল আরাফ। মাথায় চাপড় দিতে দিতে বলল, এই দেখো, বিষম খেলে নাকি? আশ্চর্য, আমি ছাড়া আমার বউকে কোন হতচ্ছাড়া এভাবে মিস করছে যে একেবারে বিষম উঠে গেল। তিতির কাছতে কাছতেই আগুন চোখে চাইলো আরাফের দিকে। কোনো মতে ঠিক করে দিল কথার ভুল। ওটা হেঁচকে উঠলে বলে মানুষ। আমি বিষম খেলেও বলি, তোমার বর ইউনিক কিনা। তিতির চোখ খিচল, বুকে হাত দিয়ে দম নিল কয়েকবার। না, এখন কাশি ছাড়াই একটু শ্বাস নিতে পারছে। আরাফকে তো ও পরে দেখে নেবে, আগে নিজে তো বাঁচুক। ঠিক তখনই বৃদ্ধা এলেন বারান্দায়, হাতে গরম দুধের গ্লাস। এক পল ভিজে জবজবে আরাফকে দেখে তিতিরের দিকে তাকালেন, বললেন, এই নাও গরম দুধ, এক ঢোকে খাইয়া লও দেখি। পোয়াতি মানুষ, বৃষ্টির পানি গায়ে লাগাইছো, জ্বরটা না এলে হয়। তিতির আহত হাসলো, হাত বাড়িয়ে ধরলো দুধের গ্লাসটা। এমন পরিস্থিতি, না পারছে সত্যিটা বলতে, না পারছে মিথ্যেটা গিলতে। পাশেই দাঁড়ানো ছিল আরাফ। আগে পিছে না ভেবেই জিজ্ঞেস করে বসলো, আর আমার দুধের গ্লাস? বৃদ্ধা বিরক্ত চোখে চাইলেন ওর দিকে। কুঁচকে যাওয়া কপালের চামড়ায় ভাঁজ পড়লো অমনি। খ্যাক করে শুধলেন, তুমিও কি পোয়াতি? আরাফ হতভম্ব। বেকুব বনে মাথা নাড়ল দুপাশে। তাইলে তুমি দুধ খাইয়া কি করবা? এমনিতেই তো মহিষের মতো শরীর, আর বৌডারে দেহ, শরীরে হাড্ডি ছাড়া কিছুই নাই। এখন তো বৌডার দিকে একটু বেশি নজর দিবা নাকি? নিজে কম খাইয়াও হ্যারে বেশি কইরা খাওয়াইবা। আরাফের মুখ দেখে ঠোঁট টিপল তিতির। হাসিটা আটকালো কোনো মতে। আহারে বেচারা,
আরো বলো মিথ্যে কথা। বৃদ্ধা উদ্যত হলেন ঘরের ভিতর ঢুকতে, যেতে যেতে বলে গেলেন, আমার খাট নাই, তয় তোমা করে বিছানার বারান্দা কইরা দিতে পারুম। আর বেশি রাইত জায়গা ভালো না, এই সময় ঘুমাইয়া যাইও। তিতিরের নজর বৃদ্ধার প্রস্থান পানে। অদ্ভুত ভালো লাগায় সিক্ত হলো মন। অপরিচিত হয়েও কত যত্ন নিচ্ছেন ওদের। আচ্ছা, আপনজনেরাও কি আজকাল এমন নিঃস্বার্থ ভালোবাসা বিলায়, নাকি ভুলে গেছে সেসব এখন? ততক্ষণে ওর অলক্ষ্যেই আরাফ এগিয়ে এলো কানের পাশে, ভারী নিঃশ্বাস ঘাড়ে ফেলে বলে উঠল, আমার কিন্তু বাচ্চা কাচ্চা ভালোই লাগে। সত্যি সত্যি বাবা হলে মন্দ হবে না বলো? উনি যেভাবে বলে গেলেন সেভাবে তোমার যত্ন নেব, মাথায় তুলে রাখবো, হাত পা টিপে দিব, মাথা ধরলে। আমি কিন্তু এবার সত্যি সত্যি মেরে ফেলবো আপনাকে। দাঁতে দাঁত চেপে কথাগুলো আওড়ালো তিতির। খেয়াল রাখলো গলার আওয়াজ যেন ভেতর অব্দি না যায়। এদিকে বকা খেয়েও ঠোঁট দুটো দুপাশে সরে গেল মানুষটার। চাপা গলায় বলল, খালি হাতে মারবে কি করে? তার চেয়ে বরং একটা বটির জোগাড় করে রেখো নিজের কাছে। আমি কাছে আসলেই তুমি ওটা নিয়ে তেড়ে আসবে। আহা, কি রোমান্টিক দৃশ্য! আপনাকে মারতে আমার বটি লাগবে না, আমি একাই 100। তিতিরের কণ্ঠে অঙ্গার, তপ্ত চোখে যেন জল জলে আত্মগরিমা। হিস হিসে কণ্ঠে স্পষ্ট সংকেত সতর্ক হওয়ার, সমঝে চলার ওকে। আরাফের অবশ্য এলো গেল না তাতে কিছু। মহাশয় দাঁতে ঠোঁট পিষল। ভেজা শরীর নিয়ে আরো একটু ঝুঁকে এলো তিতিরের কাছাকাছি। পরপর বলল, তা বলেছ বউ, সাধে কি আমি তোমার বাচ্চার বাবা হতে চাই? এই জন্যই তো। কথা শেষ হওয়ার আগেই বড় সড় চোখে চাইল তিতির। আপনাকে আমি আজ। ঢোক গিলে 2 কদম পিছিয়ে গেল আরাফ। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পড়ল। না মানে বাবা হলে বেশ একটা ইয়ে ভাব করে থাকতাম তখন। আর ছানাপোনারা উঠতে বসতে আমাকে ছালাম ঠুকতো, তাই বলছিলাম আর কি। ঝিরিঝিরি বৃষ্টি এখনো গায়ে মাখছে প্রকৃতি। বজ্রপাতের ঝলকানিতে একটু পর পর ফকফকে হয়ে উঠছে চারপাশ। মুহূর্তেই আবার অন্ধকারে ঢেকে যাচ্ছে সবটা। শীত শীত অনুভূতিতে জড়সড় হয়ে বসে আছে তিতির। বৃদ্ধা ফ্লোরে বিছানার চাদর পেতে দিয়ে গেছেন, সাথে 2 বালিশ। কিন্তু শুতে গিয়েই দোটানায় পড়ল মেয়েটা, যদি আরাফও এসে ওর পাশে শোয়। যতই আরাফের সামনে হম্বিতম্বি দেখাক না কেন, আদতে তো অত বড় মানুষটার সামনে কিচ্ছু নয় ও। আরাফ দাঁড়িয়ে কিছু একটা ভেবেই এক টানে খুলল ভেজা পাঞ্জাবিটা। উন্মুক্ত হলো লোমশ বুক, পোক্ত শরীর, পেটানো বাইসেপস। তিতির সেদিকেই তাকানো ছিল। 2 ঢোক গিলেই চোখ দুটো নামিয়ে ফেলল তৎক্ষণাৎ। হাঁটু জোড়া গুটিয়ে আনলো অল্প। ধীর পায়ে এগিয়ে এসে ওর গালে হাত রাখলো আরাফ। পাশে বসলো হাঁটু মুড়ে, ঠিক তিতির যেভাবে বসেছে। অবাক মেয়েটা ঘুরে চাইতেই আরাফ বলে উঠল, তোমার কি সত্যি সত্যি জ্বর এলো নাকি বউ? মুখটা কেমন লাল হয়ে আছে, গালটাও গরম, সর্বনাশ। তড়িৎ হাতটা সরিয়ে ফেলল তিতির। মুখ ঘুরিয়ে চাইল অন্য পাশে। ব্রিরার বানে জড়িয়ে গেল কথা। খালি গায়ে এত কাছে গেছে বসার কি আছে? একটু দূরে দূরে বসতে পারছেন না? গরম লাগছে আমার। অমনি ফিচেল হাসলো মানুষটা। বুঝে ফেলল উষ্ণ গালের রহস্য। অন্তর্ভেদী চাউনিতে আড়ষ্ট করলো তিতিরকে। মেয়েটা সরে বসতে নিলেই উঠে দাঁড়ালো আরাফ। পর্দা টেনে দিল বারান্দার। পরপর এসে বসলো সামনাসামনি। পেশিবহুল হাত দুটো তিতিরের দুপাশে রেখে বক্ষ ভাগে আটকে ফেললো মেয়েটাকে, যেন নীরবে জানান দিল, তোমার পালানোর সব রাস্তা বউ পাখি। তিতিরের শ্বাস আটকে এলো হঠাৎ। মনে হলো এই মুহূর্তে সত্যি একটা বটি থাকলে ভালো হতো। এই 6 ফুট মানুষটার সামনে খালি হাতে বড্ড দুর্বল সে। পরাস্ত তার লাজুক চোখ, সোজাসুজি তাকানো যেন মরণ সমান। অধৈর্য হলো আরাফ। ঢোক গিলে ঠোঁট বাড়ালো তিতিরের গলায়। একেবারে ঘাড় ছুঁই ছুঁই যখন পিবর ওষ্ঠপুট, তখনই ভীষণ জোরে বাজ পড়ল কোথাও একটা।
তীব্র শব্দে অন্তত আত্মা কেঁপে ওঠার জোগাড়। আরাফেরও হুঁশ ফিরল যেন। সরে যেতে নিলে দুরন্ত দুটো পেলব হাত জড়িয়ে ধরল চওড়া পিঠ। এতক্ষণ দাপিয়ে বেড়ানো অলিন্দ থমকে গেল হঠাৎ। কানে ভেসে এলো মিহির স্বরে কারোর একমুঠো আবদার। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। বুকে লেপ্টে রইল তিতির, চোখ খিচে বন্ধ। বাজের শব্দ ছোটবেলা থেকেই অপছন্দের, ভয়ের একমাত্র কারণ। সেখানে একটা ভরসার হাত হুট করে উঠে এলো চুলের উপর। স্থূল স্বরের অধিকারী ফিসফিস করে আওড়ালো, আরাফ বেঁচে থাকতে তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবা দুঃস্বপ্ন। সে রাতে থেমে থেমে বৃষ্টি হলো। মেঘের আড়ালে নীরবে বসে থেকেই যামিনী যাপন করলো চাঁদটা। কিন্তু আর নীরবে বসে থাকতে পারল না তিতির। আরাফের বুক থেকে উঠে বসেই আদেশ ছুড়ল, দেখি ঘুরে বসুন। কিং কর্তব্য বিমূঢ় হয়ে আরাফ ঘুরে বসতেই হাঁটুতে ভর দিয়ে ওর পিছনে দাঁড়ালো তিতির। পরপর শাড়ির আঁচল দিয়েই মুছে দিল ভেজা চুলগুলো। হতভম্ব বনে হড়বড়ালো আরাফ। তো তুমি শুধু শুধু কষ্ট করছো? এটার দরকার ছিল না। আমার ছোট ছোট চুল এমনিতেই শুকিয়ে যেত। কাজের ফাঁকে বেশ মুরব্বিয়ানার মতো করে ধমকে উঠল তিতির। চুপ। বৃষ্টিতে কি শুধু আমি ভিজেছি? আপনিও তো ভিজেছেন। আমার জ্বর হলে শুধু আমি একা ভুগবো, কিন্তু ভেজা চুলে আপনার জ্বর এলে গোটা দেশ ভুগবে। আরাফের বিস্ময় কমল। আনন্দ জুড়ে ভেসে উঠল এক ফালি মুগ্ধতা। থেমে থেমে আওড়ালো, তার মানে তিতির সওদাগর আলটিমেটলি তার বরের কথা ভাবছে? তিতির জিভ কাটলো মনে মনে। কণ্ঠের জড়তা ঠেলে বলে উঠল, মোটেই না। এমনিতে তো আপনি কাজ টাজ কিছু করেন না দেখি। যেভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান, কেন যে মানুষগুলো আপনাকে ভোট দিয়ে নেতা বানালো কে জানে। তাই যাতে অসুস্থ হওয়ার বাহানায় কাজে ফাঁকি দিতে না পারেন সে ব্যবস্থা করছি। আরাফ নিঃশব্দে হেসে গেল শুধু। তিতিরের বকাঝকা মেনে নিল নির্দ্বিধায়। তারই তো বউ, বউক যত খুশি। মুঠো আদর আদর রোদ জানালার ফাঁক গলে আসন গাড়ল তিতিরের মুখে। অনাকাঙ্ক্ষিত এই আদরে ঝলমলিয়ে উঠল মেদুর গাল। আর মোড়া ভাঙল ঘুম। ঘুম ঘুম চোখেই দুহাত দুদিকে ছড়িয়ে টেনে শ্বাস নিতেই নাসারন্ধ্র এসে ভিড়ল ভেজা মাটির গন্ধ। দৈবাত চোখ মেলল তিতির। আলোটুকু দৃষ্টিতে সয়ে আসতেই মাথার উপর দৃশ্যমান হলো টিনের ছাউনি, কাঠের বেড়া আর আড়ম্বরহীন একটা ছোট্ট ঘর। মুহূর্তেই মানসপটে ভেসে উঠল সেই তুমুল ঝড় বৃষ্টির কথা। বাড়ি ফিরতে না পারায় আরাফের সাথে কাটানো আরো একটি রাত। ভেতর ভেতর আটকে উঠল ভীতু তিতির। বাবা এতক্ষণে নির্ঘাত জেগে গেছে। বাড়িময় খোঁজ পড়েনি তোর? না, আর ভাবনায় কুলালো না মস্তিষ্ক। শূন্য শূন্য চোখ দুটো যেন নিজের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল এক অবাধ্য সত্তাকে। সারা জীবন তো বাবার বাধ্য মেয়ে হয়েই সবকিছু মানিয়ে নিল। আজ না হয় তার মতো করে তাকে একটু মেনে নিক সবাই। পাতলা অধর জোড়া নড়ল তিতিরের। নীরবতা ভেঙে ডেকে উঠল অনাকাঙ্ক্ষিত সেই পুরুষকে। আরাফ। সকাল সকাল এত মিষ্টি করে ডাকছো, কি ব্যাপার বলো তো বউ পাখি? এক ঘুমে রাত ডাক সব গন। প্রশ্নের পিঠে উত্তরের আশায় বসল না আরাফ। স্বভাব সুলভ প্রাণোচ্ছল কণ্ঠে ফের আউড়ে গেল, নাকি স্বপ্ন টপ্ন দেখলে আমাকে নিয়ে? ওয়েট, লেট মি গেস। আরাফ কিছু একটা ভাববার জন্য থামলো। তারপর কিছুটা নাটকীয় ভঙ্গিমায় থেমে থেমে বলল, বাই এনি চান্স স্বপ্নে তুমি কি চুমু টুমু খাচ্ছিলে আমায়? আর সেই জন্যই কি অমন মাখো মাখো ডাকে আবির্ভাব? তিতিরের রাগ হলো। একটা সামান্য ডাক নিয়ে অমন ঘুরিয়ে পেঁচিয়ে খোঁচা মারার দায়ে সকালের ফুরফুরে মেজাজ কর্পূরের মতো সঙ্গী হলো হাওয়াদের। ন্যানো সেকেন্ডের মাথায় টের পেল যেটাকে রাগ ভাবছিল সেটা আসলে রাগ নয়, কিশোরী মনে ক্রমশ বাড়তে থাকা অনুযোগ, অভিমান। আশ্চর্য, আরাফের সাথে কি তার ভালোবাসাবাসির সম্পর্ক নাকি যে সে অভিমান করবে? প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে
পাশ ফিরে তাকাতেই চমৎকার করে হাসলো আরাফ। এক হাঁটু ভাঁজ করে অন্য পা ছড়িয়ে তার বসার ভঙ্গি, ডান হাতটা অলস কায়দায় ফেলে রেখেছে সেই হাঁটুর ওপর। খোঁচা খোঁচা দাড়িতে সুদৃঢ় এক মুখ, সরু নাক, ধারালো চিবুক, থুতনির মাঝ বরাবর হালকা ভাঁজ, পৌরুষ গ্রীবায় ছোট্ট ঢিবির মতন অ্যাডামস অ্যাপল, উদম শরীর, আকর্ষণের হাতছানি দিচ্ছে লোমশ বুক, যেন কোনো দিক দিয়েই কোনো খামতি রাখেনি বিধাতা। সেদিকে তাকিয়ে তাবৎ খেই হারানোর আগেই ছন্দ করে কেসে উঠল আরাফ। কণ্ঠে সাময়িক নির্লিপ্ত ভাব বজায় রেখে বলল,